সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক হচ্ছে ২১ ব্যক্তি ৭,০০০ কোটি টাকা পাচার করল কিভাবে। ৫ আগস্টের পর ২০২৪ সালের সিআইডি অনুসন্ধান শুরু করে এবং এই যে ১ বছরের বেশি সময় ধরে তারা তাদের যে অনুসন্ধান, এরপর তদন্ত, এরপর মামলা, এইসব করার পরে তারা ২১ জন ব্যক্তিকে তারা এখন পর্যন্ত অভিযুক্ত করতে পেরেছে, যাদের মাধ্যমে দেশের ভেতরে এবং দেশের বাইরে প্রায় ৭,০০৪ কোটি টাকা পাচার হয়েছে। এবং এগুলো কিভাবে করেছে, কারা করেছে, কোন কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত, কোন কোন প্রভাবশালী কাকে কাকে ঘুষ খাইয়ে, কাকে কাকে ফায়দা নিয়ে বা কাকে কাকে বিপদে ফেলে এই টাকাগুলো পাচার করেছে এবং সেই টাকাগুলো অর্জন করেছে, সেই বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আমরা আলোচনার শুরুতে সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। কেউ ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকাও দিচ্ছে। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে, ওটাও ক্লোজ। সহজেই বিদেশে উচ্চশিক্ষা, এমন প্রলোভন দেখিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল বিএসবির নিয়মিত ঘটনা। গণ অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের পর থেকে লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের মালিক খায়রুল বাশার। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে, ওটাও ক্লোজ। আর আসে নাই, চলে গেছে তো গেছে, মাল জিনিস লয়ে তারা। পরে অনুসন্ধানে নেমে সিআইডি জানতে পারে ১৪১ জন শিক্ষার্থীর প্রায় ১৩ কোটি টাকা আত্মসাৎ করেছে বিএসবি। মামলা করা হয় মালিক খায়রুল বাশার, তার স্ত্রী সন্তান সহ অজ্ঞাত ৫ জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডির তদন্তে। জানা যায় গত ৩০ বছরে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছেন বাশার। দৃশ্যমান সম্পদের হিসাব মেলে ৪৭ কোটি টাকার। কেউ ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকাও দিচ্ছে। আপনি এই টাকাগুলো লয়ে মানুষের কত কষ্টের টাকা, অনেকের ডকুমেন্টসই নেই। বারিধারার ৩টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। আর সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। তারই একটি এই প্লট। ১২২% এই প্লট সম্প্রতি ক্রোক করেছে আদালত। বিএসবির পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। এক জমি ২ দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রংধনু গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে ৭.৫ একর জমি বিক্রি করে। সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় ৫৭ কোটি টাকা। এখানেই শেষ নয়, এসব জমি আবার ৩টি ব্যাংকে দেখিয়ে মোট ৮৭০ কোটি টাকা ঋণ নেয় তারা। সবশেষ বেশিরভাগ টাকায় পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর আদালতের মাধ্যমে ক্রোক করা হয় রাজধানীর বনানীর হোটেল ইউনিক রিজেন্সি, যমুনা ফিউচার পার্কের ১ লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রংধনু গ্রুপের রফিকুল ইসলামের ১৩ ব্যাংক হিসাবের ১৭ কোটি টাকা ফ্রিজ করা হয়। প্রতিষ্ঠানের বাইরেও বিগত সরকারের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাইফুজ্জামান চৌধুরী, সাবেক এমপি বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাবেক মন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা করিম সহ ২১ জনের বিরুদ্ধেও তদন্ত করছে সিআইডি, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। আগের রেজিমের অনেক যারা প্রভাবশালী ছিলেন, যাদের হিউজ ক্লাউড ছিল সোসাইটিতে, অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে, ইনকোয়ারি হচ্ছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পলিটিক্যালি নিউট্রাল লোক তারাও আছে। তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে যদি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারে আমরা সিআইডির কাজ দ্বারা, ওইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সিআইডি বলছে গত ১ বছরের অনুসন্ধানে বিএসবি, রংধনু, ইউনিক গ্রুপ, অরবিটালস, ক্যাথারিক্স ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কাঁচপুর, অটামলুপ অ্যাপারেলস, আহমেদিয়া মাল্টিপারপাস সহ ১৬টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৭,০৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসবের মধ্যে ১,২৯৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে ১৩১ কোটি টাকা। প্রতিনিয়তই কাজ করতেছে। আমাদের পাইপলাইনে আরও অনেক মামলা আছে। মানি লন্ডারিংয়ের মতো একটা ঘোরিত অপরাধ করে ক্ষতি সাধন করতেছে। তাদের প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে
আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিআইবি বলছে বিদেশে পাচার হওয়া মাত্র 1% অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়। সংস্থাটির পরামর্শ, অবৈধ সম্পদ ও পাচারের তথ্য খুঁজে বের করার পাশাপাশি পাচার প্রতিরোধেও জোর দিতে হবে মানি লন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে। শুধুমাত্র যে কূটনৈতিক পারস্পরিক আইনি সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট সবই অপরিহার্য। এই কারণে আমি মনে করি যে ফেরত আনাটার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু প্রতিরোধটা ইম্পর্টেন্ট। দেশে বিদেশে খোঁজ মেলা সম্পদগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদন যেমনটি দেখছিলাম আমরা যে 21 জন প্রভাবশালী ব্যক্তি যারা, তাদের আমরা সম্পদের পরিমাণ কি পরিমাণ তারা অর্জন করেছিল সেটির এবং তারা কিভাবে অর্জন করেছিল সেই বিষয়গুলো আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি। আরও বেশ কিছু তথ্য আছে যেগুলো আমরা তুলে ধরতে চাই। আমরা কিছু গ্রাফিক্স তৈরি করেছি, সেগুলোর মাধ্যমে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। এই যে সিআইডির অনুসন্ধান, তারা যেই গ্রুপগুলোর বিষয়ে বলা হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি: বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, রংধনু বিল্ডার্স, ইউনিক ইস্টার্ন লিমিটেড, অরবিটাস ইন্টারন্যাশনাল, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, অ্যাপোলো অ্যাপারেলস, কাচপুর অ্যাপারেলস, অটাম্বুথ লুপ অ্যাপারেলস, আহমদিয়া মাল্টিপারপাস, স্কাই রিঅ্যারেঞ্জ লিমিটেড, 5M ইন্টারন্যাশনাল। এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো যাদের মালিকানাধীন ছিল তাদের কথা আমরা বলছিলাম। বিশেষ করে বিএসবি গ্লোবাল খায়রুল বাশার তার তত্ত্বাবধানে ছিল, সেটির মাধ্যমেই টাকা আত্মসাৎ করেছে। রংধনু গ্রুপের যে চেয়ারম্যান রংধনু রফিকুল ইসলাম এবং রফিকুল ইসলামের আরেকটি প্রতিষ্ঠান রংধনু বিল্ডার্স, অনেকেই রফিকুল ইসলামকে আন্ডার রফিক নামে পরিচিত। আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে: আইনক্স ফ্যাশন, ভাই এন্টারপ্রাইজ, জামান এন্টারপ্রাইজ, নোহা এন্টারপ্রাইজ। এই যে প্রতিষ্ঠানগুলো, এখানে 16টি প্রতিষ্ঠানের তথ্য আমরা পেয়েছি। এই 16টি প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রভাবশালীগুলো রয়েছেন, এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টটি তারা ব্যবহার করেছেন এবং এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা বিভিন্ন জনের সাথে লেনদেন করেছেন। যেই সকল গার্মেন্টস প্রতিষ্ঠানের নাম আমরা দেখলাম, সেগুলো আমরা দেখেছি এইসব বৈদেশিক ব্যবসার নামে, কেউ বিভিন্ন প্রতিষ্ঠান কেনার নামে বা কারো কোনো অন্য ধরনের চুক্তির ক্ষেত্রে তারা এই যে প্রতিষ্ঠানগুলো, নামকে বাস্তব প্রতিষ্ঠানগুলো তারা ব্যবহার করেছেন। অনেক ক্ষেত্রেই তাদের যেই অবৈধ টাকা, এই প্রতিষ্ঠানটির থ্রুতেই এসবের অ্যাকাউন্টে, নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার না করে প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এগুলো ব্যবহার করার চেষ্টা করেছেন। আমাদের আরেকটি গ্রাফিক্স আছে, সেটিও আমরা একটু দেখতে চাই। এই যে যাদের কথা আমরা বলছিলাম, তারা কে কত কোটি টাকা আত্মসাৎ করেছে সেটি আমরা এখানে একটু দেখতে পাচ্ছি। সালমান এফ রহমান, তিনি 1200 কোটি টাকা পাচার করেছেন বা অবৈধ সম্পদ অর্জন করেছেন, সেটির তথ্য সিআইডি আমাদেরকে জানিয়েছেন। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তিনি 400 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন, ইতিমধ্যে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, তিনি 1200 কোটি টাকার সম্পদ তিনি অর্জন করেছেন অবৈধভাবে, এর বেশিরভাগ অর্থই তিনি পাচার করেছেন। আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, কুমিল্লার এমপি, অনেক আলোচিত এমপি, তিনি এখন পর্যন্ত তাদের যে সকল ব্যাংক হিসাব আছে সেগুলো থেকে পর্যালোচনা করে দেখা গেছে 17,50,00,000 টাকা তারা বিভিন্নভাবে পাচার করেছেন, যেগুলো অবৈধভাবে অর্জন করা হয়েছে। সিরাজগঞ্জের এমপি তানভীর শাকিল জয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের তিনি ছেলে, তিনিও 1208 কোটি টাকার তার বিভিন্ন অ্যাকাউন্ট, তিনি ব্যক্তি, তার প্রতিষ্ঠান এবং তার আত্মীয় স্বজনের নামে বিভিন্ন অ্যাকাউন্টে 1208 কোটি টাকা লেনদেন করেছে, এমন তথ্য তারা পেয়েছে সিআইডি। তৌফিকা করিম, যিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন, তার মাধ্যমেই তিনি বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদ অর্জন করেছেন, সেখানে 87 কোটি টাকা। এবং আরেকটি আমাদের গ্রাফিক্স আছে, সেটি যদি আমরা একটু দেখতে চাই। যেই বিএসবির কথা বলছিলাম, সেই বিএসবির এখন পর্যন্ত 47,85,00,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে সিআইডি এবং সবগুলোই বাজেয়াপ্ত করা হয়েছে। যেই রংধনু গ্রুপের কথা বলছিলাম, রফিকুল ইসলাম বা অনেকে তাকে আন্ডার রফিক নামে পরিচিত, সেই আন্ডার রফিকের 878 কোটি টাকার সম্পদ ইতিমধ্যে সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে প্রায় 40 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। রুহুল আমিন স্বপন, মাসুদউদ্দিন চৌধুরী, নূর আলী, নাফিজা কামাল, এই যে চারজন সাম্প্রতিক সময়ে যে মালয়েশিয়ার যেই শ্রমবাজার নিয়ে অস্থিরতা, এই যে অস্থিরতায় এরা দায়ী, সিআইডি তাদের অনুসন্ধানে পেয়েছে এবং এদের মাধ্যমে যে
যেই পরিমাণ টাকা আমরা দেখছি, বিশেষ করে রুহুল আমিন চৌধুরী 500 কোটি, মাসুদউদ্দিন চৌধুরী 100 কোটি, নূর আলী 40 কোটি, নাফিসা কামাল 33 কোটি, এই যে 673 কোটি টাকা মাত্র 4 জনে তারা অবৈধভাবে অর্জন করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা যেটি করেছে, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবেন বলেছেন। সরকারি যে ফি নির্ধারণ করা ছিল সেটির 2 গুণ 3 গুণ হারে তারা অতিরিক্ত ফি তারা নিয়েছেন এবং নিয়ে যারা মালয়েশিয়া যেতে চেয়েছেন তাদেরকে অবৈধ সুবিধা দিয়েছেন। যাদের যাওয়ার কথা তারা না গিয়ে এদের যারা বেশি সুবিধা দিয়েছেন তাদের মাধ্যমে এই যে অতিরিক্ত টাকা, এই যে 673 কোটি টাকা এখন পর্যন্ত এই 4 জনের যে ব্যাংক হিসাব, বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব, এগুলো ঘেটে সিআইডি এখন পর্যন্ত সেগুলো তথ্য পেয়েছেন এবং যার অনেক ক্ষেত্রেই অনেক তথ্যই এখন পর্যন্ত অনেক সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্টে যেই টাকাগুলো রয়েছে তাদের পাওয়া গেছে সেগুলো ফ্রিজ করেছেন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর জাহাঙ্গীর আলম, যিনি অনেক আলোচনায় এসেছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে পিয়ন হিসেবে পরিচিত, তিনি অনেক আলোচনায় এসেছিল এবং শেখ হাসিনা নিজেও বলেছে তার পিয়ন এত কোটি টাকার সম্পদ কিভাবে অর্জন করে। তো সেই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সিআইডি অনুসন্ধানে নামে এখন পর্যন্ত তার 100 কোটি টাকার সম্পদের তথ্য সিআইডি পেয়েছে। সম্প্রতি মামলা হয়েছে এবং সিআইডি বলেছে যে এদের বিরুদ্ধে দ্রুততম সময়ে যেই তথ্য, যাদের বিরুদ্ধে টাকার বা বিভিন্ন লেনদেন হয়েছে তাদের বিরুদ্ধে যেরকম সেগুলো বাজেয়াপ্ত বা ফ্রিজ করার যে বিষয়টি রয়েছে সেটি তারা করবেন। আমাদের আরও একটি গ্রাফিক্স আছে, আমরা সেটি নিয়ে একটি আলোচনা করতে চাই। এই যে এখন পর্যন্ত যেই তথ্যগুলো আমরা দেখালাম সেগুলো সার্বিকভাবে যোগ করলে যেটি হয়, এখন পর্যন্ত 21টি প্রতিষ্ঠানের এবং 21 জন ব্যক্তির 16টি প্রতিষ্ঠানের যে অবৈধ সম্পদ অর্জন এবং পাচার, সেটির পরিমাণ হচ্ছে 7,044 কোটি টাকা। আর যে বাজেয়াপ্ত যে হিসেব সেটি 1,296 কোটি, প্রায় 1300 কোটির কাছাকাছি। আর বিভিন্ন ব্যাংক হিসেবে ফ্রিজ করা হয়েছে 131 কোটি টাকা। 131 কোটি টাকা এখন পর্যন্ত বিভিন্ন হিসেবে ফ্রিজ করা হয়েছে এবং বিদেশে যেগুলো পাচার হয়েছে সে সকল বিদেশি যে সকল অ্যাকাউন্টগুলো রয়েছে এই অভিযুক্ত ব্যক্তিদের, তাদের সেই অ্যাকাউন্টগুলো বারবারও তথ্য নেওয়ার চেষ্টা করছে সিআইডি এবং চেষ্টা করার পরে তাদের বিদেশে কোন অ্যাকাউন্টে কী পরিমাণ তথ্য আছে সেগুলো ফ্রিজ করার জন্য তারা প্রক্রিয়া চালু করেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে একটি মামলায় বিচারিক আদালতের মাধ্যমে তারা যে অনেক দিন ধরে আলোচনায় এসেছিল বাংলাদেশ ব্যাংকের যে সার্ভার হ্যাক করে যে টাকাগুলো চলে গিয়েছিল, সেখানে আমরা দেখছি প্রায় 975 কোটি টাকা বাংলাদেশি টাকায়, সেই টাকা কিন্তু বিদেশের যে ব্যাংকে সেখানে ফ্রিজ করেছে সিআইডি। তো সিআইডি এই ঘটনাটি সামনে এনে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে এতদিন ধরে চলছে মামলাটি, বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ চুরির মামলাটি এতদিন চলার পরে এই সময় এসে তারা ফ্রিজ করতে পেরেছে বাংলাদেশের যে আদালতের মাধ্যমে। তারা আশা করছে যে এই যে 7,044 কোটি টাকা যে এখন পর্যন্ত তারা পাচারের তথ্য পেয়েছে, সেগুলোও কিন্তু তারা এইভাবে একই প্রক্রিয়ায় তারা তাদের যে দেশে যার বিভিন্ন যেই ব্যাংকে অ্যাকাউন্টগুলো রয়েছে, যেই দেশে যে বিষয়গুলো রয়েছে, সেই দেশের যেই ব্যাংকগুলো রয়েছে তাদের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করা, পাশাপাশি যে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই দেশগুলোর সাথে সেগুলো বিল্ড আপ করা এবং সব মিলিয়ে তাদের সাথে কিভাবে টাকাগুলোর সন্ধান পাওয়া যায় বা টাকার সন্ধান পেলে সেগুলো ফ্রিজ করার বিষয়ে দ্রুততম সময়ে কিভাবে আরো বেশি দ্রুততম সময়ে কাজ করা যায় সেই বিষয়ে কিন্তু সিআইডি প্রধান, তার সাথে আমরা কথা বলেছিলাম, সে আমাদেরকে বলেছে যে এটির জন্য তারা আসলে এখন তাদের টার্গেটই সেটি যে যেই টাকাগুলো পাচার হয়ে গেছে বা অবৈধভাবে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় পাচার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা যায় আরো দ্রুত, এবং সেই বিষয়টি কিন্তু বারবার তারা আমাদের কাছে তাদের ভিতরে তাগাদা রয়েছে এবং সেটি নিয়ে তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা টিআইবির কাছে আলোচনার জন্য গিয়েছিলাম, টিআইবির সাথে জানতে চেয়েছিলাম যে এই যে এভাবে অবৈধ সম্পদ অর্জন হচ্ছে বা দেশের বাইরে পাচার হচ্ছে, টিআইবি কিন্তু বারবারও একটি কথাই বলেছে যে এখন পর্যন্ত তাদের যে তথ্য সেই তথ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয় তার মাত্র 1% টাকা বাংলাদেশে ফেরত আনা হয়েছে, সম্ভব হয়েছে এখন পর্যন্ত। যে কারণে সিআইডি যেটি বলেছে যে অনুসন্ধান অবশ্যই এভাবে চলবে, তবে অনুসন্ধানের আগে যেই সকল ব্যক্তিদের মনে হয় সন্দেহজনক লেনদেন হয় বা যেই সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে তারা ক্ষমতায় থেকে প্রভাবশালী থাকেন তখন তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা যায় না, এই বিষয়গুলো বারবার আলোচনা এসেছে এবং
তারা বারবারই বলার চেষ্টা করেছে যে যেই প্রক্রিয়াটি শুরু হয়েছে 5 আগস্টের পরে, সেই প্রক্রিয়াটি যাতে সামনেও চলমান থাকে এবং যত প্রভাবশালী হোক তারা যাতে কোনোভাবেই অবৈধভাবে সম্পদ অর্জন এবং পাচার করে তারা যাতে পার পেয়ে না যেতে পারে, এই যে তাদের এই চলমান প্রক্রিয়াটি, এটি যাতে কোনোভাবে থেমে না যায়, এটিকে কন্টিনিউ রাখতে হবে এবং পাচার বা অবৈধ সম্পদ অর্জনের আগে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই জায়গাটিতে জোর দেওয়ার জন্য টিআইবি, সিআইডি সহ মানি লন্ডারিং আইনের যারা তদন্ত করেন তাদেরকে পরামর্শ দিয়েছে।